সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পাস আজ থেকেই কার্যকর। ছাঁটাই প্রস্তাব দিয়েও প্রত্যাহার করেন বিরোধী নেতা। নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বড় চ্যালেঞ্জ। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ১৬ জায়গা করে নিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদে পাশ হলো ২০২৬-২৭ অর্থ বছরের ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট। আজ থেকে এটা কার্যকর হবে। মঙ্গলবার বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রীর প্রস্তাবের আলোকে একে একে সবকটি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অর্থের অনুমোদন দেওয়া হয়। সর্বশেষ কণ্ঠ ভোটে পাশ হয় নতুন অর্থ বছরের বাজেট। আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী ২০২৭ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বছরের গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা এই শিরোনামে গেল ১১ জুন বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে কর, ভ্যাট ও বিনিয়োগ নীতি সহ বেশ কিছু পরিবর্তন এনে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় ১ জুলাই থেকে নতুন অর্থ বছরের আর্থিক ও করনীতি কার্যকর হবে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ব্যয় সম্পর্কিত ৫৯টি দাবির উপর ভোট গ্রহণ করা হয়। এসব দাবির বিপরীতে ১,৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিরোনামাধীন ২৭ নং দাবির উপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। গৃহীত হওয়ার সম্ভাবনা নেই এমন দাবি করে এসব ছাঁটাই প্রস্তাব প্রত্যাহার করেন বিরোধী দলীয় নেতা। সংসদের সময় বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যেহেতু এই রেওয়াজ এবং এই আলোচনা গ্রহণ হওয়ার সম্ভাবনা নাই, সেই কারণে আমরা মূল্যবান সময়টা বাঁচাইতে পারি কিনা, আমাদের কোনো সুযোগ আছে কিনা যে আমাদের দেওয়া এই ছাঁটাই প্রস্তাবগুলো আমরা প্যাকেজ আমরা প্রত্যাহার করে নিলাম, তাহলে বোধহয় কাজটা সহজ হয়। এবারের বাজেটের আকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের তুলনায় ১৯% বেশি। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.৬%। সামগ্রিক বাজেটের আকার জিডিপির ১৩.৭%। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান ধরে রেখে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমান এই মুদ্রানীতি ঘোষণা করেন। তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ায় এই মুহূর্তে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। ইসলামী ব্যাংক নিয়ে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর। সাধারণ কথায় মুদ্রানীতি হলো দেশে টাকা, ঋণ ও সুদহার নিয়ন্ত্রণ করে অর্থনীতির গতিপথ নিয়ন্ত্রণ করা। টানা ২ বছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংক বাজারে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। আগের অর্থ বছরের মতোই এবারও রেপো রেট ১০% রেখে নীতি সুধার ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে নীতি সুধার ঘোষণাকালে গভর্নর জানান, মূল্যস্ফীতি ৭.৫% নিচে নামিয়ে না আনা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতির অবস্থান বহাল থাকবে। সেই সাথে বাজার ভিত্তিক নমনীয় বিনিময়ের হার ব্যবস্থা অব্যাহত রাখা, রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক খাতের স্থিতিশীলতা এবং প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ প্রাধান্য পাবে এবারের মুদ্রানীতিতে। কারণ আমাদের একদিকে ইনফ্লেশনের কারণে আমাদের ইন্টারেস্ট রেট কমানোর একটু সুযোগটা কমে গেছে। আমরা এখন আসলে মার্কেট ম্যানেজমেন্টের মাধ্যমে চেষ্টা করছি যে এটা ইন্টারেস্ট রেটটাকে কিছুটা কমানো যায় কিনা, অর্থাৎ এফিসিয়েন্সি দিয়ে যদি ইন্টারেস্ট রেটটা কমানো যায়। বেসরকারি খাতের শিল্প, কৃষি এবং ক্ষুদ্র ও কুটির মাঝারি উদ্যোক্তাদের জন্য ৬০,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪১,০০০ কোটি টাকা ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য থেকে এবং বাকি ১৯,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। যেমন আমরা এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে ১০,০০০ কোটি,
নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবের জন্য 3,000 কোটি, সিএসএমই খাতের জন্য 5,000 কোটি। এই যে 41,000-এর মধ্যে 23,000 কোটি কিন্তু মূলত ছোট এবং সারা দেশের জন্য দেওয়া হচ্ছে। এর বাইরে যেটা ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টর এবং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে এইখানে 23,000 কোটি টাকা আছে। এরও একটা অংশ রুরাল এরিয়াতে যান। ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে খেলাপি ঋণ কমাতে কঠোর নিরীক্ষা, নতুন ব্যাংক রেজুলেশন আইন 2026, ডিপোজিট প্রোটেকশন আইন, খেলাপি কমাতে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন চূড়ান্ত করার কাজ চলছে বলে জানান গভর্নর। ইসলামী ব্যাংকের ব্যাপারেও আমার কাছে মনে হয় যে অনেক স্পেকুলেশন অনেক বেশি হচ্ছে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। 8 অভিযোগের 5টিতেই খালাস পেয়েছেন ইনু। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন ইনু। 3 সদস্যের বিচারিক প্যানেলে অন্য সদস্যরা হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে 3টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্য 2টি অভিযোগে 2 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে 2025 সালের 25শে মার্চ তদন্ত শুরু করে আর প্রতিবেদনে দাখিল করে 11 সেপ্টেম্বর। এরপর 25 সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি নিয়ে গত বছরের 2রা নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 22 জুন রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেয় ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই 26শে আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন মামলা হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর এমন কারাদণ্ডে সন্তুষ্ট নন রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর বলছেন, তাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে আদালত। যা আমরা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি, ট্রাইব্যুনাল আমাদের সাক্ষ্য প্রমাণ যথাযথভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন বলে আমরা মনে করি, এবং আমরা মনে করি যে তারা এই বিষয়টি সঠিকভাবে তারা রায় দিতে ব্যর্থ হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতির বিষয়টি সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা জাহেদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি নিয়ে সম্প্রতি টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, দুদকের উচিত এগুলো তদন্ত করা। কারণ ওই সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার আদালতে নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা উচিত নয়। দুদকের উচিত হবে সে একটা স্বাধীন কমিশন হিসেবে, যখন দুদক গঠিত হবে, স্বাধীন কমিশন হিসেবে এটা তার মতো করে তদন্ত করা। কারণ প্রচুর অভিযোগ তো আসলে আছে। এমনকি কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে এক ধরনের সুনির্দিষ্ট অভিযোগও তখন ছিল। দুদক তখন কিছু কাজ করানোর চেষ্টা করেছিল, আমাদের মনে আছে, দু একজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি। তো এই দায়িত্ব দুদকের। মানুষের স্বার্থে 5 আগস্টের চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি একসময় জোটবদ্ধভাবে রাজনীতি করলেও এখন নিজেদের স্বার্থে 71-এর জামায়াতের অবস্থান নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। বিএনপির মধ্যেই অনেক স্বাধীনতা বিরোধী লোক ছিল দাবি করে জামায়াত নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে গুপ্ত থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে বিএনপি। পার্লামেন্টে প্রশ্ন করেন 71-এর ভূমিকা, অমুক দলের কি ছিল, তমুক দলের কি ছিল, আপনাদের কি ছিল, আপনারা জানেন না? সেই পাকিস্তান আমলের সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার জন্য কি ভূমিকা কোন দল পালন করেছিল, সেই দলের সেই সময়কার নেতৃবৃন্দ তার ব্যাখ্যা, তার বক্তব্য জাতির সামনে তারাই তখন দিয়েছে। ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আবার পুনরায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হবে, নতুন বিপ্লবের জাগরণ তৈরি করে আরেকটি বিপ্লব সংগঠিত করে 90 স্বৈরাচারের পতন ঘটানো হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত ফ্যাসিস্টদের অবশিষ্ট অংশ রয়ে গেছে, তাদের রুখে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের স্মরণে 1 জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র দলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, জুলাই শহীদদের স্মৃতি সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শক্তি যোগায়। তাই শহীদদের স্মরণ শুধু একটি দিন বা একটি মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের আত্মত্যাগ প্রতিদিনই স্মরণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্টবাদ কিংবা কোনো গণবিরোধী শক্তি আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি। আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। মায়ের মৃত্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডগ আউটে থাকতে পারেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। আর ফিরে যেন পেলেন নিজের শিষ্যদের সবচেয়ে বড় উপহার। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল, মাইকেল ওলিসের দুর্দান্ত ফুটবল আর ফ্রান্সের একচ্ছত্র আধিপত্যে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। মায়ের মৃত্যুর কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগ আউটে ছিলেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ দিয়ে আজ যখন তিনি ডাগ আউটে ফিরলেন, প্রিয় গুরুকে গোল উপহার দিতে যেন তর্সই ছিল না কিলিয়ান এমবাপ্পের। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে 45 মিনিটে উসমান দেমবেলের সঙ্গে দারুণ এক গিভ অ্যান্ড গো থেকে সুইডিশ ডিফেন্ডার ভিক্টর ইকোয়েরেসকে বোকা বানিয়ে ম্যাচের প্রথম গোল করেন ফরাসি অধিনায়ক। গোল করে ছুটে গেলেন ডাগ আউটের দিকে, জড়িয়ে ধরলেন শোকাতুর কোচ দেশমকে। এই গোলে বিশ্বকাপের নকআউট পর্বে 9 গোল করে এমবাপ্পে পেছনে ফেলেছেন ব্রাজিলের দুই কিংবদন্তি লিওনিদাস ও রোনালদো নাজারিওকে। এতে করে বিশ্বকাপের নকআউটে এখন এমবাপ্পে একক সর্বোচ্চ গোলের মালিক। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতে। বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে সুইডেনকে কার্যত চাপে রেখেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। তবে একের পর এক সুযোগ নষ্ট, অফসাইডের ট্র্যাপে প্রথমার্ধের বেশিরভাগ সময় গোলের দেখা পায়নি তারা। বিরতির পর আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। 53 মিনিটে আবারও ওলিসের অ্যাসিস্ট থেকে গোল করেন ব্র্যাডলি। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। 74 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে। উলিসের তৈরি করা আক্রমণ থেকে গোল করে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 18তে নিয়ে যান তিনি। এই গোলের ফলে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা লিওনেল মেসি থেকে মাত্র 1 গোল দূরে রইলেন ফরাসি অধিনায়ক। পাশাপাশি চলতি বিশ্বকাপে 6 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও মেসির সঙ্গে যৌথভাবে উঠে এসেছেন শীর্ষে। ফ্রান্সের এমন দাপটে ম্যাচে অনেকটাই কোণঠাসা হয়ে থাকতে দেখা যায় সুইডেনকে। পুরোটা সময় জুড়ে ফ্রান্সের আক্রমণ ভাগ সামলাতে ব্যস্ত ছিল সুইডিশ ডিফেন্ডাররা। এমবাপ্পের দিনে উজ্জ্বল ছিলেন আরেক ফরাসি মিডফিল্ডার মাইকেল ওলিসে। ম্যাচের 2 গোলে অ্যাসিস্ট করে আসরের সর্বোচ্চ অ্যাসিস্টধারী খেলোয়াড়দের তালিকায় নিজের নাম লেখান তিনি। এর ফলে 94 বিশ্বকাপে জার্মানির টমাস এর পর আসরে সর্বোচ্চ 5 অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেন এই ফরাসি মিডফিল্ডার। শেষ পর্যন্ত 3-0 গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তাসনিম আহমেদ, অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে কমিশন। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের এক সদস্যের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি। নওগাঁ 6 আসনে সরকারি দলের সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলামের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে গাইবান্ধা 2 আসন থেকে নির্বাচিত জামায়াতের সদস্য আব্দুল করিমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
ইসলামী শিক্ষা কোনো দল বা মতের বিষয় নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ইসলামী শিক্ষাকে রাজনৈতিক গণ্ডির বাইরে রাখার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষককে সময়োপযোগী ও কর্মমুখী করতে ধাপে ধাপে কারিগরি শিক্ষা যুক্ত করা হবে। মঙ্গলবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অনিয়মের কারণে শিক্ষা খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আরবি জানা যোগ্য শিক্ষকের অভাবে দেশের অনেক মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। জানান, আগামী মাস থেকে এই মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত হবে, সেই সাথে পরিশোধ করা হবে বকেয়া বেতন। ইসলামিক ইউনিভার্সিটি যেটা রিয়েল ইসলামকে নিয়ে গবেষণা করবে এবং বিশ্বময় ইসলামকে লিডারশিপ দিবে, সেই ইসলামিক ইউনিভার্সিটি হতে হবে বাংলাদেশে। জামাত ইজ এ পলিটিক্যাল পার্টি আর ইসলাম ইজ এ ডিফারেন্ট থিং। আপনাদের এই কোর্স কারিকুলামের ভিতরে আমরা এই ফাজল, কামেল, দাখিল, আলেম যেগুলি আমাদের রয়েছে, এই মাদ্রাসা সেক্টর, ওখানে আমরা এই আস্তে আস্তে ডিবেট ইনক্লুড করব। পুলিশের একার পক্ষে রাজধানীর অটো রিকশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে এআই ক্যামেরা ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাটারি চালিত অটো রিকশা সড়ক থেকে তুলে নিতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অবাধ চলাচল বন্ধে এবং অটোরিকশা নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করতে এদিন জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডের 4টি পয়েন্টে এআই ক্যামেরা চালু করা হয়। এ নিয়ে ঢাকায় 19টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং ও মামলা কার্যক্রম চালু হলো। আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। রায়ের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, নতুন করে নির্বাচন হলে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠে। পরে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। তবে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে হাইকোর্ট। তবে এই আদেশের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এলে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী। এই লিভ টু আপিল মঞ্জুর করে গত 3 ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন, তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে। জনগণ তাদের মতামত এবং ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। যিনি প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এদিকে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর সীতাকুণ্ডে বিক্ষোভ করেন তার সমর্থকরা। মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল অব্যাহত হয়। নেতাকর্মী ও সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে আসলাম চৌধুরী ভিডিও বার্তায় বলেন, রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। ঋণ খেলাপির যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুসারে আমরা ওই যে প্রতিটি পর্যায়ে বৈধ হয়েছে
এখন যদি অ্যাপিলেট ডিভিশন নতুন কোনো সংজ্ঞা দেয়, অবশ্যই অ্যাপিলেট ডিভিশনের রায়ের বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগ থাকে না। তবে এটা জনগণের আকাঙ্ক্ষার যে প্রতিফলন হয় না, জনগণের মতামতের যে প্রতিফলন হয় না, সেটাই হলো বিবেচ্য বিষয়। যেহেতু অ্যাপিলেট ডিভিশন অ্যাপেস কোর্ট তাদের রায় পূর্ণাঙ্গ আসেনি, পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আইনগত কোনো বিষয় থাকলে সবকিছু মিলে আমরা রিভিউ করার সুযোগ থাকবে। আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এতে করে আমেরিকার মাটিতে জন্ম নেওয়া সব শিশুর আমেরিকান নাগরিকত্বের অধিকার নিশ্চিত করেছে দেশটির আদালত। তবে এমন সিদ্ধান্তকে দেশের জন্য দুর্ভাগ্যজনক বলছে ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, কংগ্রেসের আইন প্রণয়নের মাধ্যমে সহজেই এই আইন বদলে দিতে পারেন তিনি। আরও জানান, কংগ্রেস চাইলে আজকে থেকেই এই বিষয় নিয়ে কাজে লেগে যেতে পারে। এর আগে আমেরিকায় জন্ম নেওয়া শিশুকে নাগরিকত্ব দেওয়ার আইনকে লজ্জাজনক বলেছিলেন ট্রাম্প। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে এটি বিশ্বের সবচেয়ে বাজে অভিবাসন আইন। মাত্র 2.5 দিনে ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ হারল বাংলাদেশ, তাও আবার র্যাঙ্কিংয়ে তলানির দল জিম্বাবুয়ের বিপক্ষে। হারারেতের একমাত্র টেস্ট ইনিংস ও 85 রানের হারের লজ্জায় ডুবল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংস থেকেই ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্স। উদ্বোধনী জুটি থেকে মিডল অর্ডার কোথাও নেই বলার মতো কিছু। একমাত্র মমিনুলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 60 রান, বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। মাত্র 140 রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশের সামনে যেন রানের পাহাড় দাঁড় করায় জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়ার একাই করেন টাইগারদের পুরো এক ইনিংসের রানের সমান 144। এছাড়া 50-র দেখা পান ব্রায়ান বেনেট, ক্রেগ আরভেইন ও উইলসলি মাদাভেরে। টাইগারদের সামনে প্রথম ইনিংসে 410 রানের স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের রূপে থাকে সফরকারীদের ব্যাটিং লাইন আপ। সর্বোচ্চ 34 রান করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। রোডেশিয়ানদের হয়ে বল হাতে একাই বাংলাদেশকে ধসিয়ে দেন পেসার ব্রেসিং মুজারাবানি, নেন 6 উইকেট। এতেই ইনিংস ব্যবধানের লজ্জার হার দেখতে হয় বাংলাদেশকে। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।